বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রীরা, বিবিএ অনার্স ফোর্থ ইয়ার হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাস মহিলা কলেজ চট্টগ্রাম থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ফরিদা ইয়াসমিন। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো, ভালো আছো, সুস্থ আছো। এতক্ষণে তোমরা নিশ্চয়ই কাগজ কলম নিয়ে রেডি হয়ে গেছো। আমরা শুরু করছি আজকের ক্লাস। উচ্চতর নিরীক্ষা ও পেশাগত নৈতিকতা থেকে আমরা কিছু বিষয় পড়াবো। সেগুলো হচ্ছে নিরীক্ষার কাজে নিযুক্ত পত্র কি, নিরীক্ষার কাজে নিযুক্ত পত্রের উদ্দেশ্য কি, এর বিষয়বস্তু কি, এর পূর্ব শর্তগুলো কি। আমরা শুরু করছি। প্রথমটা, নিরীক্ষার কাজে নিযুক্ত পত্র কি? নিয়োগকারীর কাছ থেকে যে কোনো প্রতিষ্ঠানে নিয়োগপত্র পাওয়ার পর সংশ্লিষ্ট নিরীক্ষককে সেই নিযুক্তির প্রকৃত শর্তাবলী ভালোভাবে পরীক্ষা করে দেখতে হবে। অর্থাৎ নিরীক্ষক যখন নিরীক্ষা করার জন্য নিযুক্ত হন, যে পত্রের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়, তিনি সেই পত্রের বিষয়বস্তুগুলো ভালো করে চেক করে দেখবেন। তিনি মালিকের সাথে যোগাযোগ করবেন, এই নিযুক্তিপত্রে একটা কপি মালিককে পাঠাবেন। নিয়োগকারী ও নিরীক্ষক উভয়ের কাছে এই নিযুক্তির বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ একজন নিরীক্ষককে কেন নিয়োগ করা হচ্ছে, সে কোম্পানির সমস্ত আর্থিক কাজগুলো, প্রতিবেদনগুলো পরীক্ষা করার জন্য, করে আবার প্রতিবেদন তৈরি করার জন্য। তাই নিয়োগপত্র পাওয়ার পর কাজ শুরু করার আগে তা গ্রহণ করার পাশাপাশি নিরীক্ষক নিয়োগপত্রে কয়েকটি বিষয় উল্লেখ করে পত্র পাঠাবেন নিয়োগকারীর কাছে। এই পত্রটি নিরীক্ষার নিযুক্তিপত্র লেটার নামে পরিচিত। এটি হলো নিরীক্ষক ও নিয়োগকারীর মধ্যে একটি লিখিত চুক্তি। অর্থাৎ এই চুক্তি লিখিত হতে হবে, ভবিষ্যতে যাতে কোনো ভুল বুঝাবুঝি না হয়। সেই চুক্তির বিষয়বস্তু কী, এগুলো তাকে নিরীক্ষকে জানতে হবে। তাহলে তিনি কী করবে, এই পত্রে আরও কিছু বিষয় আছে যেগুলো নিরীক্ষক ভালো করে নিযুক্তিপত্র অবশ্যই উনি দেখতে হবে পরীক্ষা করে, সুবিধা অসুবিধা কী আছে। তাহলে নিরীক্ষার উদ্দেশ্য থাকে এই পত্রে, পরিধি থাকে, নিরীক্ষকের দায়িত্ব, প্রতিবেদনের বিষয়ে বলা থাকে। অর্থাৎ নিরীক্ষা করার জন্য তাকে কোন কাজে নিরীক্ষার জন্য রাখা হয়েছে সেটা হচ্ছে উদ্দেশ্য, পরিধি এবং নিরীক্ষকের যে দায়িত্ব এবং উনি যে প্রতিবেদন প্রস্তুত করবেন সেই বিষয়, সব বিষয় উনি ভালো করে খোঁজখবর করবেন, দেখে নেবেন। তাই নিরীক্ষক ও নিয়োগকর্তার মধ্যে নিযুক্ত পত্র ভুল বুঝাবুঝি হ্রাস করতে সাহায্য করে। অনেক সময় কাজের কারণে অনেকের ভিতরে নিয়োগকারী কিংবা যাকে নিয়োগ করা হয়েছে ভুল বুঝাবুঝি হতেই পারে, মানুষ তো। তাই এই চুক্তিপত্রের মধ্যে যে সমস্ত কথাগুলো উল্লেখিত থাকবে, এই কাজ কিভাবে করবে, সেগুলো চুক্তির মধ্যে উল্লেখ থাকে, তাহলে আর তাদের ভিতরে কোনো ভুল বুঝাবুঝি হয় না। এখন নিরীক্ষার পূর্ব শর্তগুলো কি? এই যে নিরীক্ষা করবে তার কিছু শর্ত আছে পরীক্ষার আগে, সেই পূর্ব শর্তগুলো কি? 1 নম্বর হচ্ছে আর্থিক বিবরণী নিরীক্ষাকালে আর্থিক প্রতিবেদন ফ্রেমওয়ার্ক অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হয়েছে কি না এবং সেখানে কতটুকু প্রয়োজন প্রয়োগ করা হয়েছে সেটা নিরীক্ষক দেখবেন। অর্থাৎ যে আর্থিক বিবরণী আছে সেগুলো কি আন্তর্জাতিক মান অনুযায়ী তৈরি করা হয়েছে কি না, নিরীক্ষক তা দেখবেন। কেমন? 2 নম্বর হচ্ছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চুক্তির স্বীকারোক্তি এবং দায়িত্বের সম্পর্কে অবগত হওয়া। অর্থাৎ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চুক্তিগুলো কেমন, কাজগুলো কেমন, এবং চুক্তির যে স্বীকারোক্তি এবং দায়িত্বের যে আছে সেই সম্পর্কেও নিরীক্ষককে অবগত হতে হবে।
3 নাম্বার হচ্ছে স্বচ্ছ উপস্থাপনের জন্য আর্থিক প্রতিবেদন ফ্রেমওয়ার্ক অনুযায়ী ও প্রয়োজনীয় আইন অনুযায়ী আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়েছে কিনা। অর্থাৎ বারবারই কিন্তু একই কথা বলা হচ্ছে যে আন্তর্জাতিক যে নিরীক্ষা মান আছে তার ভিতরে যেভাবে দেয়া হয়েছে, আইন অনুযায়ী যেভাবে দেওয়া হচ্ছে, সে সব কাজগুলো কোম্পানিতে ঠিকভাবে করা হয়েছে কি না নিরীক্ষক সেটা দেখবেন। ভুল, জুয়াচুরি, অপব্যাখ্যা মুক্ত রাখার জন্য আর্থিক বিবরণী স্বচ্ছ তার সাথে প্রকৃত করার ক্ষেত্রে আভ্যন্তরীণ কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। অর্থাৎ ভুল হয়েছে, জুয়াচুরি হয়েছে, এগুলো সম্পর্কে কোম্পানির আভ্যন্তরীণ কাজগুলো ঠিক হয়েছে কিনা সেগুলো নিরীক্ষক দেখবেন। তারপরের কাজটা হচ্ছে নিরীক্ষক যে সমস্ত তথ্যগুলো তাকে সরবরাহ করা হয় সেগুলো হচ্ছে হিসাব সংক্রান্ত সকল নথির হিসাব এবং অন্যান্য সকল কিছু নিরীক্ষকের নিকট উন্মুক্ত রাখতে হবে। উন্মুক্ত না রাখলে তো নিরীক্ষক কাজগুলো ঠিকভাবে করতে পারবে না। 2 নাম্বার হচ্ছে নিরীক্ষার স্বার্থে নিরীক্ষক যে তথ্যগুলো ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিকট চাইবেন সেগুলো দিতে হবে। বাধাহীন ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠানের ভেতর থেকে নিরীক্ষক সিদ্ধান্ত গ্রহণ করবেন কি কি প্রয়োজনীয় নিরীক্ষা প্রমাণ সংগ্রহ করা যেতে পারে। অর্থাৎ নিরীক্ষক যেন আভ্যন্তরীণ কোনো ব্যক্তির কাছ থেকে নিরীক্ষা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য প্রকৃত প্রয়োজনীয় নিরীক্ষা প্রমাণ সংগ্রহ করতে পারেন সে ব্যাপারে তিনি নিশ্চিত হবেন। এখন আমরা পড়ব নিরীক্ষা চুক্তির শর্তগুলো কী কী, সেগুলো বললাম। এখন পূর্ব শর্তগুলো কী, কাজে নিযুক্তিপত্রের পূর্ব শর্তগুলো কী। নিরীক্ষককে কিছু শর্তের ধারায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে একমত প্রকাশ করতে হবে। কিছু শর্ত থাকবে, সেখানে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যা যা বলবেন নিরীক্ষক সেটা মানবেন বা একমত হবেন। 2 নাম্বার হচ্ছে চুক্তির উভয় পক্ষের সম্মতি শর্তসমূহ নিরীক্ষা চুক্তিপত্রে লিখিত থাকতে হবে। অর্থাৎ যা যা কাজকর্ম হবে সবই লিখিত হতে হবে। যেমন আর্থিক বিবরণী, নিরীক্ষার আওতা এবং উদ্দেশ্য, নিরীক্ষকের দায় দায়িত্ব কতটুকু সেটা, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায় দায়িত্ব কী সেটাও। আর্থিক বিবরণী নিরীক্ষার সময় আর্থিক প্রতিবেদন ফ্রেমওয়ার্কের ব্যবহার। অর্থাৎ আর্থিক বিবরণী যখন নিরীক্ষা করবে আর্থিক প্রতিবেদন ফ্রেমওয়ার্কের আওতায় হয়েছে কিনা। প্রত্যাশিত নিরীক্ষা প্রতিবেদনের রূপ কেমন হবে তা সম্পর্কে ধারণা দেয়া এবং পরিবেশের কারণে সম্ভবত প্রত্যাশিত রূপ থেকে বাস্তবিক প্রতিবেদন ভিন্ন হতে পারে। যদি আইন অথবা আইন দ্বারা সিদ্ধ নিয়ম অনুযায়ী উপযুক্ত পর্যাপ্ত নিরীক্ষা চুক্তির শর্তের পর্যাপ্ত বিস্তারিত প্রমাণপত্র বিদ্যমান থাকে তাহলে তা লিখিতভাবে সংরক্ষণ করতে হবে। অর্থাৎ আইন অনুযায়ী যত প্রমাণ থাকবে, নিরীক্ষা চুক্তি থাকবে, সবই লিখিত হতে হবে এবং সংরক্ষণ করতে হবে সেটা। আইন অথবা নিয়ম নীতি অনুসারে নিরীক্ষকের দায়িত্ব নির্ধারিত করে একখানা নির্ধারিত লিখিত চুক্তি ওই দায়িত্বের মাঝে আইন দ্বারা সমপ্রভাব অনুযায়ী নিরীক্ষকের কর্তব্যগুলো জড়িত। আইএসএতে নিরীক্ষকের তার ফ্রেমওয়ার্ক অনুযায়ী দায়িত্ব ও দায় অনুসরণ করা হয়েছে, তাহলে নিরীক্ষককে সেভাবে কাজগুলো সম্পন্ন করতে হবে। এটা হচ্ছে নিরীক্ষা চুক্তির পূর্ব শর্তগুলো। নতুন নিযুক্তিপত্র। কোনো একটি প্রতিষ্ঠানের হিসাবপত্র পরীক্ষার জন্য একজন নির্দিষ্ট নিরীক্ষকই বারবার নিযুক্ত হতে পারেন। অর্থাৎ একজন নিরীক্ষক যদি আগেও কাজ করে থাকেন একটা কোম্পানিতে, পরেও তিনি সেখানে নতুনভাবে আবার চুক্তির দ্বারা নিযুক্ত হতে পারেন। সেক্ষেত্রে প্রথমবার নিযুক্তিপত্র প্রদানের পর দ্বিতীয়বার আর কোনো নিযুক্তিপত্র দেওয়ার আসলে
দরকার থাকে না। অর্থাৎ প্রথমবার তাকে যখন নিয়োগপত্র দেওয়া হয়েছিল, নিযুক্তিপত্র, পরে আর ওইটা দিয়ে চলে যাবে, তাদের চুক্তি অনুযায়ী পরে আর দেওয়া লাগবে না। তবে কিছু পরিস্থিতি নতুন নিযুক্তিপত্র পাঠানো দরকার, অর্থাৎ এমন কিছু পরিস্থিতি আছে যেগুলোর জন্য আবার নতুন নিযুক্তিপত্র পাঠানো হতে পারে। সেটা হচ্ছে নিরীক্ষার উদ্দেশ্য ও পরিধি সম্পর্কে ভুল বুঝাবুঝি, কারবারের প্রকৃতি বা পরিধির গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন, আইন আবশ্যকতা, নির্দেশিকার পরিবর্তন, এগুলো হচ্ছে তোমার নতুন নিযুক্তিপত্রের কাজকর্ম। আমরা এখন পড়ব ছাত্রীরা নিরীক্ষা পরিকল্পনা কি। নিরীক্ষা পরিকল্পনা বিএসএ 300, অডিট প্ল্যানিং বিএসএ 300। সেখানে কি বলা হয়েছে? নিরীক্ষা কাজ শুরু করার আগে নিরীক্ষকের উচিত নিরীক্ষা সংক্রান্ত একটি উপযুক্ত পরিকল্পনা তৈরি করা। অর্থাৎ নিরীক্ষা করবেন, তার আগে তাকে একটি পরিকল্পনা তৈরি করতে হবে। নিরীক্ষার কাজ যাতে তিনি সঠিকভাবে যথাসময়ে সম্পন্ন করতে পারেন। এই পরিকল্পনা সম্পর্কে বিএসএ 300-এ কিছু নির্দেশের উল্লেখ রয়েছে। এটি কখনোই স্থির প্রকৃতির হওয়া সমীচীন নয়, কারণ নিরীক্ষক যতদিন পর্যন্ত নিরীক্ষার কাজে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিযুক্ত থাকবেন ততদিন তাকে এই পরিকল্পনার কাজ চালিয়ে যেতে হবে। অর্থাৎ তিনি পরিকল্পনা প্রণয়ন করবেন নিরীক্ষা শুরু করার আগে, এবং সেই পরিকল্পনা অনুযায়ী যতদিন তার কাজ শেষ না হয় প্রতিষ্ঠান, ততদিন তিনি সেটা চালিয়ে যাবেন। পরিকল্পনা বলতে নিরীক্ষার কাজ পরিচালনা ও নিরীক্ষার সম্ভাব্য পরিধি সম্পর্কে একটি সামগ্রিক পরিকল্পনা রচনা করা। নিরীক্ষা কার্যপ্রণালীর প্রকৃতি, পরিধি ও সময়সূচি সম্পর্কে একটি নিরীক্ষা কর্মসূচি তৈরি করা। তবে নিরীক্ষার সময় কোনো অবস্থার পরিবর্তন যদি দেখা দেয়, প্রাকৃতিক কারণ হতে পারে বা অন্যান্য কারণ হতে পারে, নিরীক্ষা কার্যপ্রণালীর কোনো অপ্রত্যাশিত ফল পরিলক্ষিত হলে সেক্ষেত্রে ওই সামগ্রিক পরিকল্পনা ও কর্মসূচি প্রয়োজন মতো সংশোধন করতে হবে। অর্থাৎ উনি যে পরিকল্পনাগুলো করছেন সেখানে যদি কোনো সমস্যা দেখা যায়, সেই পরিকল্পনায় কিছুটা তাকে সংশোধন করতে হবে। তাছাড়া নিরীক্ষা চলাকালীন নিরীক্ষা কৌশল বা নীতি ও নিরীক্ষা কার্যপ্রণালী সমূহ দরকার বিশেষে হালনাগাদ করতে হবে। অর্থাৎ যে সময়ে যে ধরনের কাজকর্ম চলে সেই অনুযায়ী কাজগুলো তৈরি করতে হবে এবং সঠিক করতে হবে, তাকে কিছুটা পরিবর্তন করে, আপডেট বলে যেটাকে। তাহলে আপডেট সংক্রান্ত যাবতীয় তথ্য তার কারণগুলি তিনি নথিভুক্ত করবেন, নথিতে সেগুলো লিখতে হবে। এই যে নিরীক্ষা পরিকল্পনা করবেন, সেই পরিকল্পনার বিবেচ্য বিষয়গুলো, অর্থাৎ নিরীক্ষক কী কী বিবেচনা করবেন। নিরীক্ষা পরিকল্পনা রচনার সময় সাধারণত যে বিষয়গুলো বিবেচনা করা প্রয়োজন সেগুলো হচ্ছে নিরীক্ষকের নিযুক্তির বিভিন্ন শর্ত, প্রতিষ্ঠানের কারবার সম্বন্ধে সাধারণ জ্ঞান, প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য বিভিন্ন আইনের বিধান, প্রতিষ্ঠানের হিসাব পরীক্ষা সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা, নিরীক্ষা সংক্রান্ত কাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্র, প্রতিষ্ঠানে বর্তমানে অনুসরণীয় হিসাব নিকাশকরণ প্রণালী, প্রতিষ্ঠানে প্রচলিত আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর নির্ভরতা। অর্থাৎ আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা সঠিকভাবে আইন অনুযায়ী হয়েছে কিনা, নিরীক্ষা মান অনুযায়ী হয়েছে কিনা, সেটাও তাকে চিন্তায় রেখে পরিকল্পনাগুলো গ্রহণ করতে হবে। কেমন? নিরীক্ষা প্রতিবেদন দাখিলের সময়সূচি, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম হয়তো দিয়ে দিবে যে ওই দিন নিরীক্ষা প্রতিবেদনটা দাখিল করতে হবে, তখন সেভাবে তাকে পরিকল্পনাগুলো গ্রহণ করতে হবে যাতে তিনি নির্দিষ্ট সময়ে নিরীক্ষা
পরিকল্পনাগুলো গ্রহণ করে কাজগুলো সম্পাদন করতে পারেন। কেমন? নিরীক্ষা পরিকল্পনায় উদ্দেশ্য বা সুবিধাগুলো কি? একটি সুষ্ঠু নিরীক্ষা পরিকল্পনা সেসব উদ্দেশ্য নিয়ে করা হয় অথবা সেই পরিকল্পনার ফলে যে সমস্ত সুবিধা পাওয়া যায় সেগুলো হচ্ছে নিরীক্ষার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে যথাযথ মনোযোগ দেয়া। অর্থাৎ নিরীক্ষা করার সময় তিনি আর্থিক প্রতিবেদন, আরও গুরুত্বপূর্ণ যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা আছে, হিসাবপত্র আছে, উনিগুলো খুব ভালো করে গুরুত্বপূর্ণভাবে, কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ সেভাবে তিনি সেটা করবেন। নিরীক্ষার কাজে উদ্ভূত সম্ভাব্য সমস্যাগুলি তাড়াতাড়ি চিহ্নিত করা। অর্থাৎ নিরীক্ষা করতে গেলে অনেকগুলো সমস্যা তৈরি হতে পারে, সেই সমস্যাগুলো তাড়াতাড়ি উনি চিহ্নিত করবেন এবং সেগুলোকে সমাধান করবেন। নিরীক্ষার কাজে নিরীক্ষা কর্মীদের সঠিকভাবে ব্যবহার করা। অর্থাৎ ওনার আন্ডারে, নিরীক্ষকের আন্ডারে যে সমস্ত লোকজন আছেন যারা তার নিরীক্ষা কাজে সহায়তা করেন, হ্যাঁ, তাদেরকে কাজগুলো ঠিকভাবে বন্টন করে দেয়া এবং সঠিক সময় যাতে তারা কাজগুলো শেষ করতে পারে সেভাবে তাদেরকে নিবেদিত করা। অন্যান্য নিরীক্ষক ও অভিজ্ঞদের কাজের মধ্যে সমন্বয় সাধন করা। অর্থাৎ অনেক নিরীক্ষক থাকে, অন্যান্য যারা থাকে তাদের সাথে কাজগুলো একমত করে নিতে হবে। সমন্বয়, অর্থাৎ সমন্বয় না হলে কোনো কাজই ঠিক হয় না। অর্থাৎ আমি বলবো যে আমরা ওই দিনে করবো ওই কাজগুলো এসে, উনি বলে সে প্রতিবেদনগুলো একসাথে দাখিল করবো, তাহলে সবাইকে একসাথে সমন্বয় করে, একটা কাজে সবাই যদি মিলে সমন্বয় করে কাজটা সুন্দর হয় সেটা দেখতে হবে। নিরীক্ষার কাজ যথাসময়ে সম্পন্ন করা, ও তো বলেছি, অর্থাৎ কাজগুলো যথাসময়ে সম্পন্ন করতে হবে। নিরীক্ষক সামগ্রিক পরিকল্পনার বিষয়বস্তু ও বিভিন্ন নিরীক্ষা প্রণালী সম্পর্কে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মচারীদের সঙ্গে আলোচনা করতে পারেন তার কাজগুলো নিয়ে, যাতে নিরীক্ষা কাজে সম্পাদনের দক্ষতা বাড়ে এবং কর্মচারীদের কাজের সঙ্গে নিরীক্ষা কার্যপ্রণালীর সমন্বয়ে সুবিধা হয়। তবে সামগ্রিক পরিকল্পনা রচনা কিংবা কর্মসূচি প্রণয়নের দায়িত্ব কিন্তু নিরীক্ষকেরই, তাকে সব কাজগুলো সম্পাদন করতে হবে। আজকে এখানে শেষ করছি। প্রিয় ছাত্রীরা, তোমরা এইগুলো শিখে নেবে। এখানে আমি যা যা দিয়ে, নিরীক্ষার কাজে নিযুক্তপত্র, নিরীক্ষকের কাজে নিযুক্তপত্রের উদ্দেশ্য, বিষয়বস্তু, পূর্বশর্ত, নিরীক্ষা চুক্তির শর্তগুলো কি, নতুন নিযুক্তপত্রটা কি, এরপর নিরীক্ষা পরিকল্পনা BS 300 ব্যাখ্যা করেছি, বলেছি। অডিট প্ল্যানিং যেটা 8 নাম্বার হচ্ছে নিরীক্ষা পরিকল্পনার বিবেচ্য বিষয়গুলো কি আমরা পড়লাম, শিখলাম। নিরীক্ষা পরিকল্পনার উদ্দেশ্য বা সুবিধা কি পড়লাম, শিখলাম, আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন? প্রিয় ছাত্রীরা, আজকে এখানে শেষ করছি। তোমাদেরকে অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, মা বাবাকে সম্মান করো, তাদের সেবা যত্ন করো। তোমরা যখন ছোট ছিলে মা বাবা অনেক কষ্ট করে তোমাদেরকে বড় করেছে, তোমরা সেটা খেয়াল রাখবে, ছোটদেরকে স্নেহ করবে, নিজেদের খেয়াল রাখবে। ধন্যবাদ, ভালো থেকো, অনেক শুভেচ্ছা।